ইলেকশন পোস্টে আমি আছি সাবিনা সাবি এবং আমার সাথে দুজন গেস্ট আছেন। গেস্টদের সাথে পরিচয় করিয়ে দিব, কিন্তু সকলেই তো জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা দিন ভর আমরা সবাই টেলিভিশনের দিকে চোখ রাখছিলাম, সবাই মিলে মাঠের চিত্র জানার চেষ্টা করছিলাম। তারই অংশ হিসেবে কিন্তু আমাদের এই বিশেষ আয়োজন। আমরা আজকে এই আয়োজনের জানতে চাইব নির্বাচন কেমন হলো এবং দেশ কেমন হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, যেমনটি বলছিলাম আমার সাথে আছেন জনাব সাবির মুস্তাফা, সাবেক প্রধান বিবিসি বাংলা। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং আমার সাথে অধ্যাপক ডক্টর আছেন নবীন মুশরিক এবং রাষ্ট্রবিজ্ঞানী, আপনাকেও স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। দুজনে আজকে নির্বাচনের দিন সারাদিন চোখ রেখেছেন নিশ্চয়ই টেলিভিশনের দিকে এবং মাঠের চিত্র, ভোট দিতে গেছেন। সাবির মুস্তাফা, আপনার কাছে আসতে চাই প্রথমে, নির্বাচন কেমন হলো? যেটা বললেন যে ভোট দিতে গেছেন, সো আমি আমার পাড়ায় মোহাম্মদপুরে কিছু ঘোরাফেরা করেছি। দু একটা ভোট কেন্দ্র বাইরে থেকে দেখেছি, একটা ভিতর থেকে, আর তারপরে গুলশানে কিছু ঘোরাফেরা করেছি। তারপরে আরও অন্যদিকে যেটা হচ্ছে ঢাকার ওই মির্জা আব্বাসের আসন, সেখানে পরের দিকে। আর অন্য সবার মতো আমি টেলিভিশনেও দেখেছি, নিউজ যেটা দিচ্ছিল তারা বিভিন্ন জেলা থেকে খবর, তারপরে চিত্র। তো সব দেখে যেটা মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছিল যে বিশেষ করে ঢাকায় একটা প্রাণহীন ঘটনা। কারণ রাস্তাঘাট ফাঁকা, মনে হচ্ছে যেন কেউ কারফিউ দিয়েছে, অথবা ওই কোভিডের সময়কার লকডাউনের মতো অবস্থা। আর ভোট কেন্দ্রের কাছে যখন গেলাম, ভোট কেন্দ্রের আশেপাশে মানে প্রার্থীদের ক্যাম্প আছে, ক্যাম্প মানে যে টেবিল নিয়ে বসে, তারা ভোটার আসলে তাদেরকে সাহায্য করে, তাদের ভোটার নাম্বার স্লিপ দেয় ইত্যাদি। তো তারা আছে ওখানে, কিছু জটলা আছে কর্মীদের। কিন্তু ভোট কেন্দ্রে কোনো আমি লাইন দেখলাম না, বাইরেও লাইন দেখলাম না, ভিতরেও লাইন দেখলাম না। সো আমি সোজা ঢুকে গিয়ে ভোট দিয়ে চলে আসলাম। এটা ছিল 11:15। এখন আমার অন্য নির্বাচনের কথা মনে আছে, 91 নির্বাচন, 96 জুনের নির্বাচন, 2008 নির্বাচন, যেগুলো আর কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। তো ওই সময় আমি দেখেছিলাম যে সকালবেলায় ঢাকার কেন্দ্রগুলোতে বেশ ভিড় থাকতো, মানে সকাল থেকেই, এবং সকালেই মূল ভোটটা হতো। 12টা-1টার মধ্যে মূল ভোটটা হতো, পরে ভোটের হার অনেক কমে যেত। কিন্তু এবার আমি কোথাও যখন গুলশান আসলাম, সেখানেও কিন্তু ছোট ছোট জটলা দেখলে আমি বুঝতাম যে ও আচ্ছা, ওখানে বোধহয় ভোট কেন্দ্র আছে, কিন্তু কোনো লাইন, কোনো মানে ব্যাপক সমাগম কিছুই দেখলাম না। তো আমার কাছে মনে হচ্ছে এটা নিষ্প্রাণ একটা নির্বাচন হচ্ছে, যেখানে ভোটার উপস্থিতি নিয়ে আমার কিছু চিন্তা শুরু হলো যে সকালবেলা যদি এত এত কম ভোটার থাকে এসব জায়গায়, হয়তো মফস্বলে আরও ভোট হচ্ছে। কিন্তু মফস্বলে যে চিত্র টেলিভিশনে দেখলাম, সেখানেও দেখলাম লাইন আছে, কিন্তু লাইনগুলো ঠিক সে আগের নির্বাচনের মতো লাইন না। এবং সেখানে এগেইন খুব নিষ্প্রাণ মনে হচ্ছে যেন তারা দাঁড়িয়েছে এবং একটা রিপোর্টার সামনে থেকে রিপোর্ট করছে। তো আমার কাছে পুরো জিনিসটা মনে হচ্ছিল যে এটা টার্ন আউট কি কম হবে। মানে আপনি বলছেন যে নির্বাচনের আসলে এই জায়গাটা উত্তাপ আপনি লক্ষ্য করেননি, কিন্তু নির্বাচন কমিশনের যে শতাংশের পরিমাণ আমরা দেখেছি ঠিক দুইটাই কিন্তু সেটা বলা হয়েছে যে 48%। হ্যাঁ, এটা এখন আমি সকাল 11টায় শুনেছিলাম 14%, তারপর হুট করে 2টার সময় শুনলাম যে নাকি 12টার সময় শুনলাম 32%, তারপরে 2টার সময় শুনছি 48%। তো লাভ দিয়ে উঠছে। তো লাভ দিয়ে উঠলেও অন্যান্য সাংবাদিক যারা ইলেকশন কমিশন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছেন, তারা বললেন যে কর্মকর্তাদের ধারণা এটা 55 থেকে 60%-এর মতো হতে পারে। যদি সেটা হয় তাহলে এটা ভালো ফিগার, নিঃসন্দেহে এটা আমি খারাপ ফিগার বলবো না। কিন্তু আপনি যখন তুলনা করবেন এর আগের নির্বাচনগুলোর সাথে, তাহলে কিন্তু এটা যদি 55 থেকে 60-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু এটা খুব একটা ভালো ফিগার না। কারণ এর চেয়ে অনেক বেশি টার্ন আউট আমরা আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর অধীনে দেখেছি। তাহলে এবার কেন হবে না সেটা? বিশেষ করে যখন বলা হচ্ছে যে এটা একটা ঐতিহাসিক নির্বাচন, এটা নাকি ঈদের দিন, এটা নাকি বাংলাদেশের নতুন জন্মদিন, এসব কথা বলা হচ্ছে। তাহলে কোথায় ভোটাররা কেন এই ঈদে অংশগ্রহণ করছে না? ঠিক এই জায়গাটায় ডক্টর নবীন মুশরিক, আপনার কাছে জানতে চাই নির্বাচনের কোয়ালিটি কেমন হলো আসলে? এখানে আমি আপনার কথার সূত্র ধরে আমি দুটো কথা বলতে চাই। একটা জিনিস হচ্ছে যে এখানে তো আমরা পারসেপশনস নিয়ে কথা বলছি, যে এই পোলিং কেমন হলো সেখানে একটা পারসেপশনের ব্যাপার আছে, এবং এই ব্যাপারটা আবার আপেক্ষিকও। আমি যেমন 91, 98 সময় তো আমি ভোট দিতে পারিনি, বয়স হয়নি তখনও, কিন্তু আমি ভোট দেখেছি এই 24-এর, তার আগের গুলশানে আমি ভোট দেই,
এবং তখন যখন ভোট দিয়েছি বা হিরো আলমের সেই বিখ্যাত ইলেকশনে, সেই সময় যখন ভোট দিয়েছি তখন তো গেছি আমার মনে হচ্ছে নিজেকে ভিআইপি, হ্যাঁ, ওরা সবাই এসে হাত ধরে পারলিয়ে নিয়ে যায়, দিয়ে আসে। তো সেই তুলনায় আজকে ওখানে লাইন ছিল, গেছি, সময় লেগেছে, কিন্তু এবং আমার কাছে আবার উৎসব মুখরও লেগেছে। আবার এটা আপেক্ষিক, সেই সময় কোনো লোকই ছিল না, উৎসব ভাবের তো প্রশ্ন উঠেছে না। আপনি হয়তো এটাকে কি ধরনের উৎসব বলা যায়, ধরেন একটু পিকনিক উৎসব বলতে পারেন। হ্যাঁ, ওখানে পরিচিত লোকজনদের সাথে দেখা হচ্ছে, বন্ধুরা গল্প করছে টুকটাক, কিন্তু এও বলবো যে ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্প করার মতন পরিবেশ ছিল না। ওখানে সিকিউরিটি সামনে এগিয়ে দিচ্ছিল যে এখানে ঠিক লিঙ্গার করা যাবে না, সেরকম একটা আবহাওয়া। আমি বনানীতেও দেখলাম, সেখানে একটা মাঠ আছে বলে সেটা আবার আরেকটু অন্যরকম। সেখানে দেখলাম যে মানুষজন আসলে আরেকটু বসে আছে, দেখছে, বিভিন্ন জায়গায় মিডিয়া আছে, সেখানেও তারা দেখছে এবং আবারও একটু গল্প গুজব করছে, বোঝার চেষ্টা করছে। আমি থাকাকালীনই এই জামাত ইসলামের প্রার্থী আসলেন, ওখানে ওনাকে ঘিরে কিছুক্ষণ কথাবার্তা বললেন। তো এইসব ধরনের মানে আমার কিন্তু মনে হচ্ছে বেশ স্মুথ ব্যাপারটা। আমি ভোট দিতে গেছি, খুব সহজ ছিল ব্যাপারটা, মানে ভেরি স্মুথ। হ্যাঁ, ওই জায়গা থেকে আমার খুব ভালো লেগেছে, মনে হচ্ছে একটা উন্নত দেশে আসলে বাস করি। ওই হই হুল্লোড়, হইচই, সেটাকে যে আমরা উৎসব মুখর বলতে পারি, কিন্তু সেই গ্যাঞ্জামটা হয়নি, সেই জিনিসটা আমার আসলে ভালোই লেগেছে। আরেকটা হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন ছিল, কোয়ালিটি কেমন ছিল কোয়ালিটি। নির্বাচনের? এখন কোয়ালিটির দিক থেকে এখন দেখতে হবে যে এই পোলিং এর সংখ্যাটা, হ্যাঁ, যে আপনি বলছিলেন 55 to 60%, হ্যাঁ, এটা আপনি বলছেন এটা কম, কিন্তু আমরা এমন একটা নির্বাচনে যেখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের আমরা বলতে পারি 30% সাপোর্টার। আপনি যদি অঙ্কটা করেন তাহলে ইট মেক্স পারফেক্ট সেন্স, আপনার 55 to 60%ই হওয়ার কথা, কারণ বাদবাকি 30% হয়তো ভোট দেয়নি। তো সেখান থেকে আমি এটাকে মনে করি না যে এটা এত ভালো সুন্দর এক্সপেকটেশন যে খুব ভালো নির্বাচন হবে। এটা তো আসলে পার্টিসিপেটরি 100% না। আমরা এখন উই আর মেকিং ইট ওয়ার্ক। হ্যাঁ, আমাদের সামনে আগাতে হবে, সেটার জন্য নির্বাচন লাগবে। আমাদের জানতে হবে যে আমাদের দেশে মানুষ কি ভাবে, কি চিন্তা করে, কাকে ভোট দিতে পছন্দ করে। আমরা যেমন বলি যে বাংলাদেশ এখন ডানপন্থী হয়ে যাচ্ছে, এটা কি সত্যি না, সেটা জানার জন্য হলেও আমাদের একটা ক্রেডিবল ইলেকশন দরকার। এবং আমি মনে করি যে এত আকাশচুম্বী এক্সপেকটেশন না রেখে যদি আমরা জাস্ট বেসিক এই কিছু তথ্য ইলেকশন থেকে পাই, তাহলে ইলেকশনটা সাকসেসফুল। সাবির মুস্তাফা, না, এটা ঠিক যে আমাদের এগিয়ে যাওয়ার জন্য বা বাংলাদেশ কোথায় আছে সেটা জানার জন্য ইলেকশন দরকার, কিন্তু সেই ইলেকশনে যদি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না থাকে আওয়ামী লীগ, তাহলে তো আপনি যে ডেটা পাবেন আওয়ামী লীগের না থাকাটা তো আসলে একটা বড় ঘটনা। সো যে ডেটা আপনি পাবেন সেখান থেকে সেটা তো ইনকমপ্লিট এবং ইভেন মেবি মিসলিডিং একটা ডেটা হবে, বিকজ আপনি মনে করছেন যে বিএনপি এবং জামাত জোট এরা সব ভোট পেল, তাহলে বাংলাদেশ রাইট অফ সেন্টার অ্যান্ড ফার রাইটই না, আওয়ামী লীগ থাকলে কি সেটার একটা শিফট অন্য জায়গায় হতো? আমরা জানি না সেটা, বিকজ আওয়ামী লীগ ডিডন্ট হ্যাভ দ্য চান্স। It's like having some information as opposed to zero information, যেটা আমাদের গত 15 বছরে যেমন আমরা এখন স্পেকুলেটিভলি আমরা কথা বলি, হ্যাঁ, যে একটা তো কিছু ডেটা পয়েন্ট থাকবে, আমরা তারপর এখন আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় এই সময় ছিল আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তাদের জন্য একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে ভোটটা দেওয়া। এখন বিএনপির ভোটটা একটু ওভাবেই দেখতে হবে যে কেউ জামাতকে ঠেকাতে গিয়ে বিএনপিকে ভোট দিচ্ছে, এত একটা ইনফ্লেশন হয়তো সেখানে থাকবে, কিন্তু জামাতের ভোটটা তো জামাতেরই থাকবে। তো ওই প্রশ্নে আমরা কি রাইট ওয়ার্ড চলে যাচ্ছি কিনা, সেই প্রশ্নের জবাব মিলবে, সেটা তো হ্যাঁ, এটা হতে পারে যে জামাতের সবচেয়ে ভালো পারফরমেন্স ইলেকশনে ছিল 1991-এ, তারা 12%-এর একটু উপরে ভোট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। এখন এই ইলেকশনে তারা কত পার্সেন্ট ভোট পেল অথবা কত ভোট পেল, সেটার থেকে বোঝা যাবে যে তাদের আসলে কতটা অগ্রসর হয়েছে, তাদের সাপোর্ট কতটা ইনক্রিজ করেছে, এটা পাওয়া যাবে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, যে আমরা এই বিএনপি জামাতের এই যে সিস্টেমে এখন আছে সেটাকে কিন্তু আমরা ভাবছি যে বিএনপি আওয়ামী লীগ যেই কায়দায় ছিল সেটারই একটা রূপ, আসলে কিন্তু সেটা না, এটা একটা ডিস্টোর্টেড একটা ইমেজ। কিন্তু এখানে আমরা কোন জায়গায় আমরা একটা মোরালেস টু পার্টি সিস্টেমে একটা মেইন পার্টি চলে গেছে, সেখানে একটা থার্ড পার্টি এসে গুতাগুতি করছে, সেরকম একটা সিচুয়েশনে কিন্তু। তো সেখানে কিছুটা ডিস্টোরশন থাকবেই এবং সেটা
সেটা অঙ্কে নিয়ে আমাদের এই বোঝাপড়াটা করতে হবে, সেই অঙ্কটাও কষতে হবে। জি, তার মানে বোঝাপড়াটা করতে হবে সেই জায়গাটায়। সাবির মুস্তাফা, আপনার কাছে আরেকটু আসি যে একসাথে দুইটা নির্বাচন, হ্যাঁ না, তারপরে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তো এটা নিয়ে তো একটা বিভ্রান্তি ছিল। বিভ্রান্তি অবশ্যই ছিল, এবং যারা আর কি গবেষণা করে, মানে আমরা যারা মানে কাজের খাতিরে এই গণভোট কি আছে, তারপরে জুলাই সনদে কি আছে, জুলাই সনদের কিভাবে গণভোটে অন্তর্ভুক্ত হচ্ছে, এগুলা আমরা কাজের খাতিরে আমাদেরকে জানতে হয়। কিন্তু সাধারণ মানুষের তো কাজের খাতিরে এগুলো জানতে হয় না, কিন্তু তাদের ভোট দিতে হবে হ্যাঁ বা না, একটা হ্যাঁ বা একটা না। এখন একটা হ্যাঁ দিয়ে তারা ঢালাওভাবে 30টা মতো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ করে দিবে, এবং ওটার বাইরে কিছু জুলাই সনদে আরও কিছু আছে। কিন্তু এই রিফর্ম ছাড়াও জুলাই সনদে কিন্তু আরও অনেক কথা আছে, এবং এখানে কিছু কনস্টিটিউশনাল চেঞ্জ আনা হচ্ছে, যেগুলো কিন্তু যেমন ধরুন প্রিয়েম্বলটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। প্রিয়েম্বলে বেসিক্যালি ছিল যে বাংলাদেশের জন্মটা কীভাবে হলো, একটা স্বাধীনতা সংগ্রাম কালমিনেটিং ইন ওয়ার অফ লিবারেশন, এইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। সেখানে 2024কে যোগ করা হচ্ছে, ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার কথা বলা হচ্ছে। আচ্ছা, এটা ছিল একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান। এখন আপনি ধরেন 20 বছর পর আরেকটা গণ অভ্যুত্থান হলো এবং একটা স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হলো। আপনি কি সংবিধানের ওই প্রিয়েম্বলটা আবার চেঞ্জ করে ওইটা ঢুকাবেন? ঢুকাতেই থাকবেন যখনই বাংলাদেশে হবে একটা গণ অভ্যুত্থান? অবশ্যই না। আপনি একটা রাখবেন, সেটা হচ্ছে আপনার জন্মের কথা। মানে একটা দেশের ইতিহাস বা একটা ইতিহাস তো আসলে একটাই হয়, মানে জন্মের কথা তো একবারই হয়, জন্ম তো একবারই হয়, দুইবার হয় না। সো জন্মের কথা রাখবেন, কিন্তু ওনারা সেটাও চেঞ্জ করছেন। তো এইটা হচ্ছে জুলাই 2024 যে গণ অভ্যুত্থান, সেটাকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, এবং এটাকে অলমোস্ট, আমার যেটা সাসপেশন, অলমোস্ট 1971-এর সাথে সমান করা। এই জন্য দ্বিতীয় স্বাধীনতা, আবার স্বাধীন হয়েছি, আজকে আবার ডক্টর ইউনূস বলছেন যে বাংলাদেশ আবার জন্মদিন, নতুন বাংলাদেশের, হোয়াট ডাজ ইট মিন? সো এইসব নিয়েও কনফিউশন আছে যে গণভোটে যদি হ্যাঁ ভোট জয়ী হয় এবং জুলাই সনদ যদি পাস হয়, এটা কি অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যাবে নাকি? তাহলে এই যেসব চেঞ্জ, যেগুলো আর কি বিয়ন্ড রিফর্ম না, যেগুলো এই সংবিধানের এই আইডিওলজিক্যাল সাইডগুলো অ্যাড্রেস করে, সেগুলো কি এগুলা ইনক্লুডেড হয়ে যাবে? কিভাবে, কেন? হ্যাঁ, আচ্ছা, এটা তো একটা গেছে। আরেকটা হচ্ছে যে এই বিভিন্ন রিফর্ম, আমার কথা হচ্ছে যে এই যে 30টা রিফর্মের কথা আছে ওখানে, তার অনেকগুলোই বাংলাদেশের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এই প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট হয়তো পার্লামেন্টারি সিস্টেমে সেটা অত মানে প্রয়োজনীয় না, কিন্তু বাংলাদেশের জন্য একটা প্রয়োজন হয়েছে, বিকজ মানে ফ্যামিলি ইয়ার কারণে, মানে ডিনাস্টিক্যাল রুলের কারণে। আবার তারপরে প্রেসিডেন্টের কাছে কিছু পাওয়ার দেওয়া, নানান ধরনের কিছু আছে যেগুলো বাংলাদেশের জন্য হয়তো প্রয়োজন, ওই ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতাটা আটকানোর জন্য। কিন্তু এইসব ডিসিশন নিবে, আমার দৃষ্টিতে এইসব ডিসিশন নিবে পার্লামেন্ট, নট এ কমিশন। কমিশন এটা নিয়ে গবেষণা করতে পারে এবং প্রস্তাব ড্রাফট করতে পারে এবং পার্লামেন্টকে দিবে যে এই রিফর্মগুলো করা উচিত। যেমন ল রিফর্মস কমিশন আছে, তারা দেখে এবং পার্লামেন্ট ওই রিফর্মগুলো এনাক্ট করে, কারণ এটা পার্লামেন্টের কাজ, কমিশনের কাজ না। কিন্তু এখানে যেটা হচ্ছে, এক কমিশনগুলো প্রস্তাব দিল, তারপরে একটা ঐক্যমত্য কমিশন হলো, সুপার কমিশন, তাদের জিনিসটা এখন উপর থেকে একটা মানে রিফর্ম, মানে রেফারেন্ডামের মাধ্যমে চাপিয়ে দেওয়া হবে যে এই নাও, গণভোটে হ্যাঁ হয়ে যাবে এবং সব তোমাদের করতে হবে। সো আমি মনে করি যে এই গণভোটটা আমার দৃষ্টিতে খুবই প্রবলেম্যাটিক, এবং আপনি জানেন ডক্টর শাহদিন মালিক, তিনি তো এটাকে বলেন যে একটা অ্যাবসার্ড রেফারেন্ডাম। আমার কাছে এটাকে খুবই প্রবলেম্যাটিক মনে হয়, এবং এটা কি হবে আমি জানি না। সাবির মুস্তাফা, সাধারণ মানুষ তো আসলে এই জিনিসগুলো বোঝেইনি। তারা যে হ্যাঁ ভোট না ভোটের যে বিষয়টি, তারা তো না বুঝেই এই টিক চিহ্ন দেওয়া বা হ্যাঁ না কি হবে, লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু তারা বুঝতে পারেনি। আর আমরা যেটা দেখেছি যে এই নির্বাচনের আগে কিন্তু টিক মার্ক দেওয়ার কথা বলছিল, যে ওখানে যে সিল মারতে হবে সেটা কাউকে কিন্তু বলা হয়নি। একটা কেমন যেন অন্যভাবে যে হ্যাঁ ভোটে টিক মার্ক দিন, তো টিক মার্ক দেওয়ার জায়গায় সিল, এগুলো তো একটা বিভ্রান্তির একটা তৈরি হচ্ছে। যে ভোটিং স্লিপে তো যেখানে হ্যাঁ লেখা আছে, তার পাশে যে বাক্স যেখানে আপনার সিল মারার কথা, সেখানে অলরেডি একটা টিক চিহ্ন দেওয়া আছে, আর নার পাশে ক্রস দেওয়া আছে। এখন একজন বললো যে হয়তো যে পড়তে পারে না, তার কাছে হ্যাঁটা হচ্ছে টিক, নাটা হচ্ছে ক্রস। তো আমি ভাবলাম যে পড়তে পারে না হ্যাঁ বা না, তো সে ওই 4টা প্রশ্ন পড়বে কি করে?
বোঝা তো পরের কথা, পড়বে কি করে? তাহলে আপনি ধরেই নিচ্ছেন যে যে ভোট দিচ্ছে সে হ্যাঁ না বোঝে না। কিন্তু আপনি হ্যাঁর পাশে যে টিক চিহ্ন দিলেন, অনেকের মাথায় খেলবে যে এটাই হচ্ছে সঠিক উত্তর। সঠিক সঠিক উত্তর, উত্তর। ওইখানে আমি সিল দিব। সো এটা হচ্ছে এক ধরনের ম্যানিপুলেশন। ভোটারকে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করা হচ্ছে যে ওইখানেই তোমার ভোট দিতে হবে, এই যে টিক চিহ্ন। এবং দ্যাট ইজ টু মি, আমার কাছে এটা এক ধরনের জালিয়াতি। এবং এটা যদি হ্যাঁ ভোটটা যদি জয়যুক্ত হয় তাহলে এটার কনসিকুয়েন্স কি সেটা এখন পার্লামেন্টে কারা মেজরিটি নিয়ে আসে সেটাও আর একটা প্রশ্ন, যে তারা কতটা এই রেফারেন্ডামের যেই প্রভিশনগুলো সেটার সাথে তারা কতটা মানে অ্যাগ্রিয়েবল, কতটা তারা ইমপ্লিমেন্ট করতে চাইবে, সেটাও একটা ব্যাপার। ডক্টর নাভিন মুশরিক, একটা বিষয় যে আমরা যেমনটি সারাদিন আমরা শুনছিলাম যে গণতন্ত্রের পথে বাংলাদেশ যাচ্ছে, এবং এমনটি বলা হচ্ছে যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের সূচনা হচ্ছে, আবার সবকিছু। তো এই গণতন্ত্রের সূচনার যে এই যে যাত্রা, এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? হ্যাঁ, উত্তরটা আসলে আবারও রেফারেন্ডামই, কারণ এই রেফারেন্ডামের মাধ্যমে এই গণতান্ত্রিক যাত্রাটা হবে। এবং আমি সাবির ভাইয়ের সাথে আমি একমত যে এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ। এই টার্ম লিমিটের ব্যাপারটা, প্রেসিডেন্সিয়াল পাওয়ার ব্যাপারটা, আর্টিকেল 70-র ব্যাপারটা, যে এখানে একটা অথরিটেরিয়ান টার্নকে আপনি কিভাবে সীমিত রাখবেন, হ্যাঁ, সেটার জন্য কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। সমস্যাগত জায়গাটা আবারও ওনার কথার ধরেই বলছি যে ইডিওলজিক্যাল ব্যাপারটা, হ্যাঁ, সেগুলো এখানে আসলে না থাকলেও পারতো। হ্যাঁ, কিন্তু আরেকটা পয়েন্ট এখানে আছে, আপনি যেটা যুক্ত করছিলেন যে এখানে বোঝার ব্যাপারটা, অনেকে বুঝতে পারছে না আসলে কি এখানে যখন আপার হাউস হবে, আপার হাউসটা কিভাবে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা মানে কি, পপুলার ভোটের কারণে আমরা দেখি সিট শেয়ার একভাবে আসে, সেটার ভোট টু সিট শেয়ারের জায়গা থেকেই যে আমরা অনেক সময় বাদ পড়ে যাই, সেটার যে একটা বিফল হয়, সেই জন্যই যে একটা আপার হাউস প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু বোঝানোর দরকার ছিল। এবং এগুলো যে বোঝানো হয়নি সেটা আমার কাছে একটা রেড ফ্ল্যাগ। কেন বোঝানো হয়নি, কেন আমরা সবাই জানি না? আমি ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, কোথাও যেন একটা ধোঁয়াশা, ধোঁয়াশা, এটা আমার কাছে মনে হচ্ছে কি যে ওরা আসলে হয়তো চায় না, ওরা করে দিয়েছে। কারণ আপনি দেখেন এতগুলো প্রশ্ন, সেটার মধ্যে আপনি একটাতে যদি না ভাবেন, আপনার কিন্তু প্রত্যেকটা পুরাটাতেই বলতে হয় না। কারণ আপনাকে প্রশ্নটা এভাবেই করা হয়েছে, আপনি কি এই 4টা প্রশ্নে একমত কিনা, এরকম ধরনের একটা প্রশ্ন আপনাকে বলতে পারে হ্যাঁ অথবা না। তার মানে তার মধ্যে একটা, অথবা এই 30টার মধ্যে একটা বা 40টার মধ্যে একটা, যে কোনো জায়গায় না পড়লেই কিন্তু আপনার উত্তরটা না হয়ে যেত। এইটা বায়াসড ওই অর্থে যে the referendum itself is biased towards a no vote. তো সেই জায়গায় তখন ওরা বলছে হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন, কিন্তু কখনো কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে না। কোনো দলকে আমি দেখিনি বলতে হ্যাঁ ভোট দিবেন টার্ম লিমিটের জন্য, হ্যাঁ ভোট দিবেন প্রেসিডেন্সিয়াল পাওয়ার বাড়ানোর জন্য, হ্যাঁ ভোট দিবেন ব্যালেন্স অফ পাওয়ারের জন্য, হ্যাঁ ভোট দিবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনার জন্য আপার হাউসে। এই যে কিছু সাবস্ট্যান্টিভ জিনিসগুলো যেগুলো আসলে আমার মনে হয় দরকার, সেগুলো নিয়ে আলোচনা হয়নি। এই আলোচনাটা কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেস। ইন্টারিম গভর্নমেন্ট যখন বলছে যে তারা চায় গণতন্ত্র, তাদের কিন্তু একটা রোল ছিল, একটা দায়িত্ব ছিল যে গণতন্ত্রটা কেমন হয় দেখতে। যেহেতু আমরা গত 15 বছর অ্যাপারেন্টলি দেখিনি, তাদের একটা দায়িত্ব ছিল আমাদেরকে দেখানো গণতন্ত্রটা কেমন হয়, ডেমোক্রেটিক প্র্যাকটিস মানে কি। এবং এই আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে এটা দেখাতে পারতেন। আমরা যদি আশাবাদী হই, আমরা বলতে পারি যে এই যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে 180 দিনের জন্য, সেই সময়টা হবে সেই ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা জায়গা। সেখানে হবে ডিবেট, সেখানে হবে ডেলিবারেশন, এবং সেই একটা জায়গায় হয়তো এই যে এতগুলো প্রস্তাব, সেগুলো নিয়ে আলাপ করার একটা জায়গা থাকবে। এবং আমি যদি হ্যাঁ ভোটের পক্ষে যেতে হয়, তাহলে বলতে হয় যে এই যে কিছু কিছু জায়গায়, টার্ম লিমিট ফর এক্সাম্পল, সেই সব জায়গায় যে কিছু ডিবেট অলরেডি হয়ে গেছে, এটা কেন গুরুত্বপূর্ণ হয়তো এখন আমরা মোটামুটি সবাই জানি এটা কেন গুরুত্বপূর্ণ। এই ডিবেটগুলো হয়তো আবার লাগবে না, কারণ আমরা জানি যে এটা হয়ে গেছে। কিন্তু আবার কিছু কিছু যেগুলো কন্ট্রোভার্সিয়াল, সেগুলো হয়তো নিয়ে আসার একটা সময় থাকবে। কারণ কি, আমাদের পলিটিক্যাল হিস্ট্রি কি বলে, যে যে জিতে সে আসলে যা ইচ্ছা তাই করে, ম্যান্ডেটে সে আগে যা বলে থাকুক না কেন। সেই অর্থে এই রেফারেন্ডামটা একটা ম্যান্ডেটের মতোই, যে এখানে বলা আছে অনেক ভালো ভালো কথা, আবার কিছু কথা যেগুলো আমরা মানতে চাচ্ছি না। কিন্তু এগুলো কি আসলে তারা এগুলো কি তারা আমলে নেবে কিনা, সেটা নিয়ে কিন্তু তেমন কোনো আমরা মানে আশ্বস্ত হওয়ার কিছু নাই। এক একটা দলের এক একটা
ম্যান্ডেট আছে। আমরা দেখছি বিএনপির ম্যান্ডেটে আছে তারা আপার হাউস করবেন তাদের বিজ্ঞদেরকে নিয়ে, হ্যাঁ, একটা এক ধরনের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির একটা কাউন্সিল জায়গা, অফ এল্ডার্স, হ্যাঁ এরকম experts. কাউন্সিল অফ এক্সপার্টস এরকম। তো সেখানে ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বালাই নেই। ওগুলি আমি মনে করি দ্যাট গিভস আস এ হিন্ট যে যখন তারা আসবে তারা আসলে এগুলো শুনবে যখন তাদের সুবিধা হয়, শুনবে না যখন তাদের সুবিধা হয় না। কিন্তু অন দ্য পজিটিভ সাইড সেটাই আবার আমাদের জায়গা, আমাদের যাদের মনে হয়েছে যে সেকুলারিজম শব্দটা সেখান থেকে বাদ দেওয়া ঠিক হয়নি, আমরা সেটা ফিরিয়ে আনবো। আমাদের যাদের মনে হয়েছে আপনার মতো যে এই তো বার্থ স্টোরি তো একটাই, 71 থাকবে, তারপরে হ্যাঁ হাজারোটা অভ্যুত্থান আসতে পারে, হ্যাঁ সেগুলোর হয়তো জায়গা এখানে না। এই অরিজিন তো একটা জায়গা, হ্যাঁ অরিজিন একটাই, এগুলো তো অরিজিন স্টোরি তো আর ভিন্ন হয় না, তাই না? সেইগুলো নিয়ে আলাপ করার একটা সুযোগ হয়তো পরবর্তী সময়ে আসবে, কিন্তু সেটা মানে এটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা নতুন সরকারের জন্য। যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে এটা চ্যালেঞ্জ হবে। যদি জামাতের জোট উইথ এনসিপি তাহলে ওটা চ্যালেঞ্জ হবে না, কারণ তারা এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার জন্য এক পায়ে দাঁড়ানো। তারা চেয়েছিল যে এই জুলাই সনদটা আগে বাস্তবায়ন হোক, তারপরে ইলেকশন। এইটা তারা কিন্তু অনেকদিন ধরে বলে আসছে এবং সেই জন্য তারা রেফারেন্ডামটা চাচ্ছিল যে রেফারেন্ডাম করে এটা বাস্তবায়ন করা হোক। রেফারেন্ডাম করলেই এগুলো সব সংবিধানের অংশ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন রেফারেন্ডাম করে সংবিধানের অংশ করার কোনো পথ নাই বর্তমান সংবিধানে। তো তারা এমনকি বর্তমান সংবিধানটাকেও ছুঁড়ে ফেলতে চেয়েছিল। তো সেটা করলেই পারতো যে ওকে বাদ দাও, আমরা রেভলিউশনারি সরকার, কনস্টিটিউশন বাদ, নতুন হবে, নতুন করে আমরা কনস্টিটিউশন লিখবো। করে দেখাও ভাই, কিন্তু করে তো দেখাতে পারলে না। এখন তুমি এইভাবে এই পথ দিয়ে মানে এইভাবে না খেয়ে এইভাবে খাওয়ার একটা প্রচেষ্টা। সো এটা তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তো তারা এই মানে রেফারেন্ডামের ভিত্তিতেই তাদের জুলাই সনদটাকে বাস্তবায়ন করবে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে জটিল হবে, কারণ তারা ওই জুলাই সনদে যা আছে তার সব কিছু গ্রহণ করবে না। অনেক কিছু আছে বিশেষ করে আইডিওলজিক্যাল বা হিস্টোরিক্যাল যেগুলো বিএনপি হয়তো মানে গ্রহণ করতে চাইবে, কারণ এটা দেখানো হবে যে আওয়ামী লীগ ছিল এটা খুব খারাপ পার্টি, কিন্তু জিয়াউর রহমান এসে রক্ষা করলো দেশটাকে। এগুলো বিএনপির জন্য খুবই সুখের খবর। তো তারা ওগুলো অবশ্যই গ্রহণ করতে চাইবে, কিন্তু এই রিফর্মগুলো সেটা যেগুলো আর কি তাদের যে 31 দফা রিফর্ম প্ল্যান সেটার সাথে যদি না মিলে তাহলে সেগুলো তারা গ্রহণ করবে না। তখনই হবে একটু জটিলতা, কারণ অনেকে বলবে এই দেখো গণভোটের রায়কে তুমি অগ্রাহ্য করছো। আর গণভোটে যদি না ভোট জয়যুক্ত হয়, যার কোনো চান্স আমি দেখি না, কিন্তু অলৌকিক ঘটনা যদি ঘটে যায় তাহলে তো আরেকটা প্রবলেম। মানে প্রবলেম না, কারণ ওই যে রিফর্ম প্রপোজালগুলা সেগুলো তো আপনি পরবর্তীকালে সংসদেই আপনি টেক আপ করতে পারেন। কিন্তু তাহলে আপনি আবার ক্লিন স্লেটে ব্যাক টু জিরো, আবার এত সময় নষ্ট, আবার ওইগুলো জিনিস নিয়ে আবার ডিবেট করেন, আবার কমিশন করেন, মানে এটার পেছনে তো আসলে কম সময় যায়নি, কম টাকাও যায়নি। কিন্তু আপনার তো রিফর্ম করতে গেলে তো আপনার প্রতিবার যে কমিশন করতে হবে বা রিফর্মটা এই বছরই করতে হবে তা তো না। রিফর্ম তো একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি চলতে থাকবেন এবং এটা চলমান। বিএনপি ইকোনমিক রিফর্ম করে নাই 91-এ, অবশ্যই ব্যাপক ইকোনমিক রিফর্ম করেছে, কিন্তু তারা কি ঢাকঢোল পিটিয়ে কমিশন বানিয়ে টানিয়ে একেবারে ফ্ল্যাগটা উড়িয়ে এলাহি কাণ্ড করেছে? তা করেনি। যখন করে যেভাবে করে সেভাবে তারা রিফর্মগুলো করেছে। কিন্তু এখন মনে হচ্ছে যে এটা একটা বিরাট জিনিস যে এখনই করতে হবে, কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি করতে হবে। কিন্তু মানে আমরা তো সবে বাংলাদেশের জন্মের কত 55 বছর 56 বছরে পা দিয়েছি, আরো তো 100 বছর আছে সামনে ভাই, আস্তে ধীরে চলো রিফর্ম। ব্যাপারটা কি যে আমাদের এখানে ক্ষমতায় চলে গেলে তো সবাই ভুলে যায় আসলে, তাই না? ক্ষমতায় যে সে বলবে টার্ম লিমিট, সে তো আর ঠিকই বলবে না এটা, তাই না? যে বলবে যে আচ্ছা ঠিক আছে আমার পাওয়ার একটু কমি, একটু প্রেসিডেন্টের পাওয়ারটা বাড়াই, সেটা তো আর ঠিকই বলবে না। হ্যাঁ, এই কারণে তখন ওই রিফর্মগুলো কিন্তু আসলে স্থগিতই হয়ে যাবে। না, ওই প্রসঙ্গে আমি বলি, যদি পার্লামেন্ট না চায় কোনো রিফর্ম করতে, তুমি পার্লামেন্ট হচ্ছে জনগণের প্রতিনিধি, কমিশন জনগণের প্রতিনিধি না, ওটা হচ্ছে অ্যাপয়েন্টেড বাই অ্যান আনইলেক্টেড গভর্নমেন্ট। তারা বিজ্ঞ হতে পারে, তারা বিজ্ঞ আইডিয়া দিতে পারে, কিন্তু এইগুলো ইমপ্লিমেন্ট করবে জনগণের প্রতিনিধি, যেটা হচ্ছে ইলেক্টেড পার্লামেন্ট। সো তারা যদি মনে করে যে না, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই রিফর্মটা উপযুক্ত না, এটা হয়তো আমেরিকার জন্য উপযুক্ত, হ্যাঁ, কারণ এটা আমেরিকান প্রফেসরের মাথা থেকে এসছে, ফাইন, বাংলাদেশের জন্য উপযুক্ত না, আপাতত স্থগিত রাখো, ফাইন, এটা পার্লামেন্টের উইশ। এই জন্য তো ইংরেজিতে একটা ফ্রেজ আছে না, এ নেশন গেটস দ্য লিডার্স ইট ডিজার্ভস।
সো আপনার সমাজ যা সেরকমই তো আপনার সেই মানে গতিতেই তো আগাতে হবে। না, কিন্তু আপনি দেখেন যেখানে সিস্টেম্যাটিক্যালি আপনার আপনি যদি ধরেন আগের ফর্মে চলে যাই আমরা, আমাদের পার্লামেন্ট মেজরিটেরিয়ান সিস্টেম, প্লুরাল ভোট পেলেই আপনার হয়ে যাচ্ছে। তো এটা ঠিক যে জনগণের রিপ্রেজেন্টেটিভ যে হতে পারছে সেটা কিন্তু না, যার কারণে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ডিমান্ডটা যে আসলেই রেসপন্সিভ টু দ্য পিপল, তাই না, আসলেই জনগণের প্রতিনিধি হয়ে জনগণ কি চাচ্ছে সেইটা ব্যক্ত করা, সেটা হাজির করা, সেটা তো করা সম্ভব হবে না যখন মানে যেটা হয় আর কি tyranny of the majority, that essentially takes you towards an authoritarian turn আমাদের মতো এরকম একটা ট্রানজিশনাল ডেমোক্রেসিতে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু এই প্রপোজালে তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নাই, শুধুমাত্র উচ্চ কক্ষের জন্য। উচ্চ কক্ষের জন্য আছে। হ্যাঁ, কিন্তু আসল পাওয়ার তো নিম্ন কক্ষে, উচ্চ কক্ষের তো এমন কোনো পাওয়ার দেওয়া হয়নি। সো নিম্ন কক্ষে এখন আমরা ফার্স্ট পাস দ্য পোস্ট, ব্রিটেনে ফার্স্ট পাস দ্য পোস্ট, তো ওখানে কি টিরানি অফ দ্য মেজরিটি হচ্ছে না? এটা এস্টাবলিশড ডেমোক্রেসি বলে হয়তো হচ্ছে না। পলিটিক্যাল কালচারটা আছে, পলিটিক্যাল কালচার তাদের কোনো কোনো ডকুমেন্ট সই করার জন্য হয়নি, এটা হয়েছে থ্রু প্র্যাকটিস। এবং পলিটিক্যাল কালচারটা আমাদের ওইটাই যে আমাদের একটা পেট্রোনেজ সিস্টেম লাগে ইন অর্ডার টু হেল্প দিজ পলিটিক্যাল পার্টিস। এই পেট্রোনেজ সিস্টেম ছাড়া আমাদের দলই চলে না। এক্স্যাক্টলি। পলিটিক্যাল কালচারের এই জায়গাটায় অনেক মানে বাইরের দেশগুলোর কথা যদি আমরা বলি, আমাদের দেশের যদি কথা বলি, অনেক যোজন ফারাক হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, ওখানেই ঝামেলাটা বেঁধে যাচ্ছে। ডক্টর সাবির মুস্তফা, আমরা একটু অন্য জায়গায় আসি, কারণ এইটা নিয়ে শুধু কথা বলতে গেলে অনেক লম্বা সময় কথা বলতে হবে। কারণ আমাদের দেশ কেমন হবে, আমরা আমাদের স্ল্যাগ নেমে বলছিলাম আর কি শিরোনামে, যে দেশটা কেমন হবে সেটা যদি একটু কথা বলি। নতুন সরকার যারা আসবে তাদের জন্য আসলে অনেকগুলো চ্যালেঞ্জ সামনে দাঁড়িয়ে আছে। আমরা ঠিক দেখলাম যে ইলেকশনের আগে 4 দিন আগে একটা অসম বাণিজ্য চুক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটাকে বলা হচ্ছে যে অসম বাণিজ্য চুক্তি। এই বিষয়টা নিয়ে জানতে চাই, এইটা তো একটা বড় চ্যালেঞ্জ নতুন সরকারের জন্য। এটা শুধু বাংলাদেশের সরকারের জন্য না, এটা অনেক দেশের সরকারের জন্য বর্তমান আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন আমেরিকার যে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইউরোপের দেশগুলো, তাদের বিরুদ্ধে, তাদের সাথেও তিনি কিন্তু এই একই আচরণ করেন। ট্যারিফ বসিয়ে আমার কাছ থেকে এটা কিনতে হবে, রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারবে না, আমার এলএনজি কিনতে হবে, যদিও আমার এলপিজি কিনতে হবে, যদিও আমার এলপিজি 3 গুণ দাম, তাও আমার কাছ থেকে কিনতে হবে, না হলে আমি তোমার উপরে 100% ট্যারিফ দিব। তো এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্র। তারা হচ্ছে টোটালি ট্রেড অর মানি ড্রিভেন একটা অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে বাংলাদেশের মতো দেশের এটাকে চ্যালেঞ্জ করা বা এটাকে মোকাবেলা করা খুবই খুবই ডিফিকাল্ট। কাজেই চুক্তিটা অসম হবে এটা নিয়ে কোনো মানে অসম হওয়ারই কথা, কারণ এর কিন্তু সেই কমিটমেন্ট নাই যে আমি বাংলাদেশকে হেল্প করব টু ডেভেলপ, যেটা আগের অ্যাডমিনিস্ট্রেশনগুলো ছিল, তার সেরকম কোনো কমিটমেন্ট নাই। এবং সে মানে তার পলিসিতে কিন্তু এটাও নাই যে কোন দেশে ডেমোক্রেসি আছে, কোন দেশে হিউম্যান রাইটস আছে, হি কোন কেয়ারলেস। তার কথা হচ্ছে যে আমার কাছ থেকে মালপত্র কিনছে কিনা, আর যদি না কিনে থাকো কেন কিনছো না, আর না কিনলে আমি তোমার পণ্যের উপর বড় মাপের একটা ট্যারিফ দিয়ে দিব এবং তোমার ইকোনমি ধ্বংস হয়ে যাবে। কাজেই এই যে বাংলাদেশ রাজি হলো 14টা না 25টা বোয়িং বিমান কিনবে, 14টা এখন কিনবে। প্রথমে বোধহয় রাজি হয়েছিল 25টা, পরে দেখলো যে পয়সাই নাই হয়তো। হ্যাঁ, পয়সা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, ওগুলো হ্যান্ডেল করার ক্যাপাসিটি আছে কিনা, কিছু না। তারপরে এখন কটন, আমেরিকান কটন কিনলে গার্মেন্টস এক্সপোর্টে একটা ওই ট্যারিফ ছাড় পাবে। কটন ইম্পোর্ট করা হতো মানে পাশের বাড়ি ভারত থেকে, এখন 8000 মাইল দূরে যুক্তরাষ্ট্র থেকে কটন আমদানি করা হবে। ওটার দাম অনেক বেশি ভারতীয় কটনের চেয়ে। সো এখন যোগ বিয়োগ করে কি দাঁড়ায় আমি জানি না, যে আমেরিকা থেকে বেশি দামে কটন এবং সেটা 8000 মাইল দূর থেকে নিয়ে আসা, বাড়তি খরচ, তারপরে যেই শুল্ক ছাড় পাবে সেটা কি অফসেট করে কিনা, তাহলে বলা যেতে পারে যে আচ্ছা ঠিক আছে, এটা গার্মেন্টসের জন্য ভালোই হবে। কিন্তু এই হিসাবটা বোধহয় এখনো হয়নি। আর অন্যান্য যেটা আমেরিকার বহু পণ্যকে উপর থেকে শুল্ক তুলে দিতে হয়েছে বাংলাদেশকে, এবং বাংলাদেশে এখন আমেরিকান এগ্রিকালচারাল প্রোডাক্ট এন্ড অন্যান্য প্রোডাক্ট আসবে শুল্ক ছাড়াই। তো সেগুলোর আমেরিকান সামরিক যে সরঞ্জাম সেটা বাংলাদেশকে কিনতে হবে, এগুলো অনেক কিছু। এটা বাংলাদেশের সভরেন্টির উপর একটা হস্তক্ষেপ, কারণ বলা হচ্ছে যে চীনের কাছ থেকে কিনতে পারবে না, আমেরিকা থেকে কিনতে হবে। মানে এটা তো মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে একটা বড়, এবং দেশের মানে সভরেন্টি। আগে বলা হতো যে ভারত ডিসাইড করবে
যে আওয়ামী লীগ যখন ক্ষমতা, যে ভারত ডিসাইড করতো বাংলাদেশ সেনাবাহিনী কি সরঞ্জাম কিনবে কি কিনবে না, তো এখন ভারত আউট, এখন আমেরিকা ডিসাইড করবে যে কোথা থেকে কিনতে হবে, কি কিনতে হবে, কি কিনতে হবে না হয়তো তার কাছ থেকেই কিনতে হবে বা কার কাছ থেকে কেনা যাবে না। হ্যাঁ, ভারত মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশগুলো তো, যেখানে যেমন ইরান, তারপরে হচ্ছে ভেনেজুয়েলা, এসব অনেক দেশ থেকে তারা কিছু কিনতে পারবে না, মানে নিষেধাজ্ঞা দিতে হবে। এখন তো ভেনেজুয়েলার তেল ট্রাম্পের দখলে, সেই জন্য তো সে ভারতকে চাপ দিয়েছে যে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতে হবে, কারণ ওই তেলের টাকা সে পায়। সে দখল করে নিয়েছে ভেনেজুয়েলার তেল, মাদুরোকে কিডন্যাপ করে, সরি মাদুরোকে সিজ করে, অ্যারেস্ট করে। হ্যাঁ, সো হ্যাঁ, এইটা একটা অসম চুক্তি, কিন্তু এইটা মানে বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্প মানে অ্যাডমিনিস্ট্রেশনের পলিসির প্রেক্ষাপটে এইটা ছাড়া বাংলাদেশ সরকারের আর কোনো গতি ছিল বলে আমার মনে হয় না। ভারত সরকার পারেনি, ভারতের উপরেও কিন্তু ট্রাম্প চাপ দিয়ে তাদেরকে রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে, ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতে বাধ্য করছে। ইরানের সাথে একটা বন্দর চুক্তি ছিল, ভারত অনেক বিনিয়োগ করেছে চাবাহার বন্দরে, সেখান থেকে সরে আসছে ভারতীয় কোম্পানিগুলো, কারণ চাবাহারের উপর স্যাংশন দিয়েছে আমেরিকা। সো ভারতও এত বড় শক্তি, তাও সেও কিন্তু ট্রাম্পের সামনে মানে শুল্ক কমিয়ে এনেছে ভারতের জন্য 20%, কিন্তু দেখা গেছে যে আবার যে রাশিয়া থেকে তেল কিনতে পারবে না, এই করতে পারবে না, নানান ধরনের। আগে হয়তো শুল্ক ছিল 5%, ট্রাম্প এটাকে বাড়িয়ে দিয়েছে 35% করলো, তারপর ওটাকে কমিয়ে 20 করে বললো যে আমি কিন্তু কমিয়ে দিয়েছি, কিন্তু যে আগে যেটা ছিল ট্রাম্পের আগে সেই লেভেলে তো নামায় না। সো হ্যাঁ, সো এটা খুব ডিফিকাল্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ডিল করা। ইভেন ফ্রান্স, জার্মানি, ব্রিটেন নাভিশ্বাস উঠছে তাদের, আর বাংলাদেশ তো পরে। হ্যাঁ, আপনার কাছেও আসি, এই যে ভূ রাজনীতির চক্রে আসলে পড়ে গেলাম কিনা আমরা, বা এরকম আটকা পড়ে গেল কিনা, এটাও তো আমাদের মনে হয় মানে জন্ম থেকে লড়ছি টাইপের ব্যাপার, যে ভূ রাজনীতি আমাদেরকে বিশেষভাবে আক্রান্ত করে। কিন্তু এই যে এই স্পেসিফিক জায়গায় যে এই টার্মিনেশন ক্লজটা একটু আসার জায়গা হতে পারে, একটা 2 মাসের যদি একটা নোটিস দেন তাহলে আপনি নাকি কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসতে পারেন। আমি জানি না এটা সত্যি না, কিন্তু এরকম একটা কথা শোনা যায়। তো আমার মনে হয় যে নতুন সরকার যে আসবে তাকে খুব দ্রুতই এই টার্মিনেশন ক্লজগুলো বিবেচনা করতে হবে, এগুলো দেখতে হবে যে সেখান থেকে বেরিয়ে আসা কি আসলে আদৌ সম্ভব কিনা, নাকি কতখানি আমরা আসলে কি পিঠ থেকে গেছে দেয়ালে, নাকি কোনো জায়গায় আছে। কিন্তু এটাও ঠিক যে এই যে ভারতের সময় এটা ছিল, আমেরিকার সময় এটা ছিল, এবং এই যে খানিকটা আমাদেরও একটা সমস্যা আছে জাতিগত, যে আমাদের নিজেদের যখন পরিস্থিতি খারাপ তখন আমরা বাইরের দেশদের থেকে সাহায্য চাই, আমাদের এখানে লোক মরে যাচ্ছে, আমাদেরকে বাঁচাও, এই যে একটা পলিটিক্স আমাদের হয়, সেগুলোই কিন্তু বাইরের দেশগুলোকে আবার আমাদের ঘরের ভিতরে নিয়ে আসে। এটা ভারত হোক বা আমেরিকা হোক, হ্যাঁ, তারা হিউম্যান রাইটসের নাম ধরে বা যে ধরনেরই নাম ধরেই হোক না কেন, তারা ঢুকে যায় এবং আমাদের এক ধরনের হস্তক্ষেপ করে। এবং এটা কিন্তু আপনি লিটারেচারে দেখবেন বড় দেশগুলো করে থাকে। আমেরিকা তো হিউম্যান রাইটসের নামে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেছে, এবং আমেরিকা যেখানে যায় সেখানে আপনি ডেথ এন্ড ডিস্ট্রাকশন দেখেন। এখন আমরা ডেথ এন্ড ডিস্ট্রাকশন দেখিনি, সেটা আমাদের কপাল ভালো, কারণ আমেরিকা তো অন্যান্য জায়গায়, এই যে যেমন ভেনেজুয়েলাতে যে ধরনের পলিটিক্যাল চেঞ্জ নিয়ে আসে সেগুলো তো ভয়াবহ। পাকিস্তানে যে ধরনের চেঞ্জ নিয়ে এসছে, যে সেগুলো তো আমরা তো জানি, এবং আমরা যখন বাইরের দেশকে আমাদের দেশে নিয়ে আসি ভাবি যে তারা আমাদেরকে আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচাবে, তখন তো সেখানে আসলে মানে আমরাই আসলে ভুলটা করছি, যে আমাদের একটা স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে আমাদের রাজনীতিটা করতে হবে, নিজেদের সাথে টিকে থাকতে হবে, নিজেদের সাথেই বাঁচতে হবে, মিলেমিশেই বাঁচতে হবে। এখন আমাদের ভালো না লাগলেও, আমাদের জামাত ইসলামকে ভালো না লাগলেও, আওয়ামী লীগের ভালো না লাগলেও, দেশটা যেহেতু সবাইকেই একসাথে থাকতে হবে। বাইরের জন এসে, আমেরিকা হোক বা ভারত হোক, এসে আমাদের মীমাংসা করে দিতে পারবে না। আমরা যেই মুহূর্তে তাদেরকে নিয়ে আসি, আমরা এই ধরনের একটা পরিস্থিতিতে পড়ে যাই। এবং জিওপলিটিক্স তো সবসময় থাকবে, আমরা উই ডোন্ট চুজ আওয়ার জিওগ্রাফি, মানে উই ডু, বাট এই সময় এখন আর না। কিন্তু এই সময় এসে যেহেতু আমরা আমাদের জায়গা বদলাতে পারছি না, এই ভূ রাজনীতিটা
থেকেই যাবে। স্পেশালি এখন যেখানে আমাদের যেই অবস্থান এই সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার মাঝখানে, বাণিজ্যের জন্য তো খুব ভালো একটা জায়গা, এই নিচে এই বঙ্গোপসাগর, খুব খুব ভালো একটা জায়গা। এখানে কি আপনার কিন্তু কনস্পিরেসি থিওরিস্ট হতে হবে না, আপনি একটু চিন্তা করলেই জানবেন যে বিশ্বের বড় বড় দেশগুলো কি এখানে কন্ট্রোল চাইবে নাকি চাইবে না? অবশ্যই চাইবে, কেন চাইবে না, তাই না? তো সেইখান থেকে আপনি বুঝবেন যে চায়নাকে মোকাবেলা করতে হলেও এখানে একটা অবস্থান তারা চাইবে, এবং ওরা চাইবে যে আমরা চায়নার দিকে না এগিয়ে আমরা আমেরিকার দিকেই তাকাই, এবং সেটা যদি জোর জবরদস্তি হয় তাহলে সেটাও ঠিক আছে। তো আমেরিকান হিস্ট্রি এরকমই, তারা এটাই করে আসে এবং এখানেও সেটা করছে। এবং আমরা যদি এগুলো নিয়ে সচেতন না হই, এটা আসলে আরো খারাপের দিকেই যাবে। সাবির মোস্তফা, আরেকটা বিষয় খুব এই নির্বাচনকে ঘিরেই বা এই নির্বাচনের সময় যেটা বারবার আমরা দেখে আসছি যে উগ্রবাদের কথা বলা হচ্ছে বা ধর্মীয় রাজনীতিটা আবার চলে আসছে বা এগুলো বেশি কথা হচ্ছে, এইটা আসলে বড় চ্যালেঞ্জ হবে কিনা নতুন সরকারের জন্য? এখন এটা যদি জামাত ইসলামী হয় তাহলে চ্যালেঞ্জ হবে না, কারণ জামাত ইসলামী তো এই উগ্রবাদের যে উগ্রবাদকে নিয়ে মানুষ আশঙ্কা প্রকাশ করে তাদের একটি অংশ। কিন্তু বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে বিএনপিকে একটু ম্যানেজ করতে হবে, কারণ বিএনপি লাস্ট টাইম যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006, তখন কিন্তু বাংলাদেশে একটা উগ্রবাদী সন্ত্রাসের একটা উত্থান হয়েছিল। বাংলা ভাই, তারপরে শেখ শায়েকনা একজন ছিলেন, তারপরে বিভিন্ন সংগঠন, এবং যেই হারকাতুল জিহাদ, শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা হলো, সেটা হারকাতুল জিহাদের উপর মানে বর্তালো। সো ওদিক থেকে দেখতে গেলে বিএনপির আমলে এটা হয়েছিল, কিন্তু আবার শেখ হাসিনার আমলেও কিন্তু আমরা দেখেছিলাম ব্লগার হত্যা, আনসার আল বাংলা টিম, তারপরে হোলি আর্টিজানের উপর অ্যাটাক। সো সন্ত্রাসবাদ এবং কিছুটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত সন্ত্রাসবাদ বাংলাদেশে আগে হয়েছে এবং বর্তমানে এটা সীমিত আছে। এটাকে বলা হয় অনেকটা যে এখানে যেহেতু এই উগ্র ইসলামী গোষ্ঠীরা ওপেনলি অপারেট করতে পারছে, সেই জন্য হয়তো তারা আন্ডারগ্রাউন্ডে যায়নি এবং এই সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হচ্ছে না। এটা একটা এক্সকিউজ দেওয়া হয় যে এদেরকে ওপেনলি কাজ করতে দাও, তাহলে তারা আন্ডারগ্রাউন্ডে যাবে না, আন্ডারগ্রাউন্ডে না গেলে তারা টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে লিপ্ত হবে না। সো সেটাই যদি হয় তাহলে ওই 2024 সালের 5ই অগস্টের পর এইসব ফোর্স মেইন স্ট্রিমে চলে এসছে। আগে তারা ফ্রিঞ্জে ছিল বা আন্ডারগ্রাউন্ড ছিল, এখন তারা মেইন স্ট্রিমে চলে এসছে। যেই কারণে হয়তো জঙ্গিবাদের কথা অত শোনা যায় না, কিন্তু উগ্রপন্থী গোষ্ঠীগুলা অনেক ভিজিবল এবং তাদের কর্মকাণ্ড খুবই ভিজিবল এবং কোয়াইট ডিস্ট্রাকটিভ, যেগুলো আমরা দেখেছি। এই যে ডেইলি স্টার, প্রথম আলো আগুন দেওয়া, 32 নম্বরে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম ভেঙে ফেলা, একবার না, দুইবার না, 3বার। হ্যাঁ, সো এগুলো তো উগ্রবাদী কাজ, এগুলো তো আর মডারেটদের কাজ না। কাজেই এরা মানে উইথ ইম্পিউনিটি এসব করেছে। দে ডিডন্ট হ্যাভ টু পে এ প্রাইস। ইউনূস সরকার অন্যদিকে তাকিয়েছিল বা কন্ডোন করেছে এই জিনিসগুলা, একটা মানে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কন্ডোন করেছে। সো এটা একটা ব্যাড সাইন। তো নেক্সট গভর্নমেন্টকে আরও ক্লেভারলি হ্যান্ডেল করতে হবে, কারণ নেক্সট গভর্নমেন্ট একটা মানে পপুলার ম্যান্ডেটের উপর গভর্নমেন্ট আসবে, আনলাইক ইউনূস। সো ওই পপুলার ম্যান্ডেটটা জন্য তার ওই উগ্র গোষ্ঠীগুলোর উপর ডিপেন্ড করতে হবে না, তার কোনো রাস্তায় কোনো মব পেটোয়া বাহিনী দরকার নেই, কারণ সে তো লিগাল অ্যান্ড পপুলার ম্যান্ডেট গভর্নমেন্ট। সো তার পক্ষে এটা আরও ট্যাকেল করা আরও সহজ হওয়ার কথা, যদি এই উগ্র গোষ্ঠীগুলা তারা যেভাবে ভায়োলেন্স প্র্যাকটিস করছে সেটাকে আটকানো। এখন তাদেরকে নিষিদ্ধ না করে, তাদের উপর নিপীড়ন না করে যদি এটা ম্যানেজ করতে পারে সবচেয়ে ভালো হয়। এবং মানে এটাই আশা হবে যে যেই সরকারই আসুক তারা যেন কোনো নিপীড়নমূলক পদক্ষেপ না নিয়ে এই ধরনের কাজ ম্যানেজ করতে পারে এবং কন্ট্রোল করতে পারে। ডক্টর নাভিন মুশফিক, আপনার কাছে আসি যে মবের কথা বলছিলেন সাবির মোস্তফা, একটু মবের জায়গাতেই আসি যে আমরা তো একটা মব কালচারের মধ্যে পড়ে গেলাম। তো সেই জায়গাটায় নতুন সরকারের কতটা সহজ হবে এখান থেকে এটাকে নিয়ন্ত্রণ করা? আমরা দেখেছি যে এই যে বিদ্বেষ, এই যে মানুষের প্রতি মানুষের একটা আক্রোশ, কেমন যেন সবকিছুর একটা পরিবর্তন, এই জায়গাটা যদি আপনি কিছু বলেন। এখানে আসলে দুটো জিনিস, একটা হচ্ছে যে পলিটিক্যাল কালচার একটা অংশ যেটা এখন খুব হিংস্র, না, যে আমরা সহিংসতার একটা দিক আমরা দেখি, প্রতিহিংসা
যে বদলা নেওয়ার একটা রাজনীতি এবং টলারেন্স এত কম যে একটু ভালো না লাগলেই মেরে দেই একটা ব্যাপার। তো মব যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি একটু প্র্যাকটিক্যাল একটা জায়গা থেকে, ইডিওলজিক্যাল জায়গা থেকে, নট নেসেসারি উস্কি দিলেই হয়ে গেল, ঠিক না? এই যে এটা যে পলিটিক্যালি ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে সমস্যাটা। তো নতুন সরকারের কাছে চ্যালেঞ্জটা এটাই হবে যে তারা সঠিকভাবে মানুষের চাওয়া পাওয়ার জায়গাটা খোলা রাখছে কিনা, তারা কি আসলেই রেসপন্সিভ হতে পারছে কিনা, মানুষ যা চায় সেটা তারা ডেলিভার করতে পারছে কিনা, অথবা কমিউনিকেট করার রাস্তাটা খোলা রাখছে কিনা। হ্যাঁ, যেটা গণমাধ্যম দিয়ে হোক বা নানানভাবে হোক, যে বিভিন্নভাবে যে জনগণ সরকারের সাথে কমিউনিকেট করবে, কিভাবে কমিউনিকেট করবে। এখন যখন রাস্তাগুলো বন্ধ হয়ে যায় তখন মবটা চলে আসে। এবং এখানে আবার দুটো জিনিস, একটা সিম্প্যাথেটিক ভিউ হতে পারে, এই যে যেটা একটু এরকম যে আর কোনো উপায় নাই বলে তারা মব জাস্টিসে চলে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে গিয়ে যে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, যেটা আরেকটু পলিটিক্যাল অন্টারপ্রেনিউরিয়াল একটা জায়গা থেকে, যে অপরচুনিস্টিক্যালি কেউ এই মব উস্কে তারা সহিংসতায় আসলে পার্টিসিপেট করছে। সেখানে আবার এই যে উগ্রবাদের ব্যাপারটা, যে তার মানে যখন উগ্রবাদ গোষ্ঠীরা আর একটু প্রকাশ্যে কাজ করতে পারে তখন আমরা টেরোরিজম দেখি না, কিন্তু মব দেখি, কিন্তু ওটা একই ধরনেরই একটা জিনিস, তাই না? একটা কন্টিনিউমের মধ্যে দিয়ে দেখি, তাই না? যে ওদেরকে এখন সেই টেরোরিস্টিক স্টাইলে করতে হচ্ছে না, তারা এভাবে আরেকটু সহজেই উস্কি দিয়ে করে ফেলতে পারছে। কারণ আমরা তো দেখছি যে অ্যাক্টরগুলো আবার একই, যে যারা প্রথম আলো ভাঙলো বা ডেইলি স্টারে আক্রমণ করলো, ছায়ানটে আক্রমণ করলো, ওটা তো তারাই, তাদেরকে বোম মারতে হচ্ছে না, তারা মব উস্কি দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু কোয়ালিটেটিভলি তারা কিন্তু খুব একটা ভিন্ন স্ট্র্যাটেজি আছে, সেটাও আবার না। তো আশা করা যায় যে নতুন সরকার এগুলোকে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারবে, এই একটা আশা আছে। কারণ এখানে এই মবের সাথে আমি একটা খুব সাধারণ এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে ট্রাফিক এবং ট্রাফিক জ্যাম, যেটা আমরা অগস্ট 5-এর পরে দেখছি যে তুমুল ট্রাফিক, যেটা আমি মনে করি আমাদেরকে একটা সিগন্যাল দেয় যে সরকার কেমন করছে সেটার। তখন মনে হয় যে সরকার যদি ট্রাফিকই কন্ট্রোল করতে না পারে তাহলে আর কি করতে পারে, হ্যাঁ? যে এসব ছোট ছোট সিগন্যালই কিন্তু মানুষের দৈনন্দিনভাবে কাজে এফেক্টেড হচ্ছে আমরা সেটাও বুঝি। হ্যাঁ, তো আপনি যদি ট্রাফিকটা কন্ট্রোল করতে পারেন তখন কিন্তু মানুষের মনে সাইকোলজিক্যালি একটা ভরসা আসে যে আচ্ছা না, এটা স্থিতিশীল আছে, হ্যাঁ, হইচই হয়ে যাবে না, কারণ সব তো ঠিক মতোই চলছে। হ্যাঁ, যখন আমাদের তো অনেক মানুষ, যখন এই একটা পরিস্থিতি হয় যেখানে সারাক্ষণ রাস্তায় মানুষ গিজ 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 করছে, মানে স্ট্যাটিস্টিক্যালিও তো ওখানে মারামারি হবে, স্ট্যাটিস্টিক্যালি মানে রেগে টেগে, মানে আপনি আমাদের আবহাওয়া দেখেন, আমাদের মানুষ দেখেন, আমাদের যানজট দেখেন, আমাদের রাগ দেখেন, আমাদের অর্থনৈতিক অবস্থা দেখেন, মানুষের তো রেগে থাকার অনেক কারণ আছে। আপনি এতক্ষণ মানুষকে রাস্তায় রাখছেন, এখানে তো মারামারি হবেই। তো আপনার রাস্তাঘাটেও স্থিতিশীলতা লাগবে, এবং সেটার থেকে একটা কিউ নিয়ে মানুষজন হয়তো বলবে যে না, এখানে এক ধরনের স্থিতিশীলতা আছে, একটা কন্ট্রোল আছে। সরকারের মূল জায়গা আমি বলবো ল অ্যান্ড অর্ডার, হ্যাঁ, এই এবং এটা সবসময় ছিল ল অ্যান্ড অর্ডার এবং দ্রব্যমূল্য, এই দুটো জিনিস নিয়ন্ত্রণে থাকলে আমি মনে করি মব নিয়ন্ত্রণও সহজ হবে। আমরা যেমন বিএনপির ইশতেহারে দেখলাম একদম শেষেই ছিল যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে, এই বিষয়ে তারা গুরুত্ব দিয়েছে। এবং আজকেও কিন্তু তারেক রহমান যেটা বলেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে বড় দায়িত্ব হবে তাদের, এবং নারীর অধিকার, এই বিষয়গুলো আসছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে যেমনটি বলছিলেন ডক্টর নাভিন মুশরিক, কতটা সহজ হবে বা এই জায়গাটায় কাজ করার জন্য কতটা? বাংলাদেশে আইন শৃঙ্খলার মানে পরিস্থিতি উন্নয়ন করার জন্য সদিচ্ছা সবচেয়ে বড় প্রয়োজন। সরকারের সেই সদিচ্ছা আছে কিনা, তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে উচিত হবে পুলিশকে ইম্পার্শালি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া। কারণ বাংলাদেশে সবসময় পুলিশকে সরকার তার দলীয় কাজে ব্যবহার করে। এক নম্বর হচ্ছে তার লোকবলে একটা বড় অংশ চলে যায় প্রোটোকল ডিউটিতে, মন্ত্রীদের পিছনে, নেতাদের পিছনে, এখানে সেখানে। আর যারা থাকে যে কোনো জায়গায় তারা কোনো অ্যাকশন নেওয়ার আগে ভাবে যে এখানে কোনো মন্ত্রীর আত্মীয় ইনভলভ কিনা, কোনো বড় নেতার কিছু আছে কিনা, কোনো ফোন কল আসে কিনা, এবং ফোন কল আসে, ও অমুককে একটু ছেড়ে দাও। সো পুলিশ তখন এফেক্টিভ হয় না। তো এই
এই জিনিসটা থেকে যদি সরে আসতে পারে নেক্সট গভর্নমেন্ট, যে আমি পুলিশকে ইন্ডিপেন্ডেন্টলি ইম্পার্শালি কাজ করতে দিব, যে তোমার তারা দায়িত্ব যেন হচ্ছে স্বাধীনভাবে তাদের হ্যাঁ, কাজটা করতে তোমার দায়িত্ব পারে। হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। মন্ত্রীদের প্রোটোকল দেওয়া তোমার কাজ না, বা কোনো নেতার ফোন কল পেয়ে তোমার তটস্থ হওয়ার দরকার নেই, বিকজ আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি তোমার কাজ করলে তোমার এই মানে মন্ত্রী তোমাকে ভিক্টিমাইজ করতে পারবে না। এইটা যদি সরকার করতে পারে তাহলে কিন্তু এটা অনেক দূরে এগিয়ে যাবে, কারণ এই পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ইন দ্য পুলিশ ওয়ার্ক, এইটা কিন্তু অনেক পুলিশ চিফ বারবার বলে যে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশ তাদের আসল কাজটা করতে পারে না। সো উইথড্র দ্যাট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, লেট দেম ডু দেয়ার জব, তারপর দেখেন তাদের যা দরকার সেটা দেন। তাহলে কিন্তু এই যে পুলিশের যে মনোবল ভেঙে পড়েছে, এই যে কথাটা 1.5 বছর ধরে শুনছি, সেই মনোবলটা কিছুটা ফিরে আসবে, কারণ তার পুলিশ যখন বুঝবে যে স্বাধীনভাবে সে তার কাজ করতে পারবে, তাহলে তার মনোবলটা ফিরতে বাধ্য। কারণ সে যখন ইউনিফর্মটা পরে, সে কিন্তু ইউনিফর্ম পরে ভাবে না যে আমি আজকে গিয়ে দিই রিক্সাওয়ালার একটা থাপ্পড়, বা ওর কাছ থেকে 10টা টাকা আমি ঘুষ খাই, না, সেটা সে ভাবে না। সে যায় তার কাজ করতে, তারপরে পরিস্থিতি তাকে অন্য ভিন্ন পথে নিয়ে যায়। সাবির মুস্তাফা, এই জায়গাটায় সাধারণ জনগণেরও কিছু করার আছে কিনা? মানে আমরা দেখি কিন্তু রাস্তায় পুলিশের সাথে যে ধরনের ব্যবহার বা এই করা হয়, সেটাও তো একটা বড় বিষয়। হ্যাঁ, সাধারণ লোকের তো করা আছে, কিন্তু যেহেতু আমরা জানি সাধারণ লোক আইন মেনে চলতে পছন্দ করে না, সেজন্য পুলিশকে কঠোর হতে হবে এবং তাদেরকে আইনটা সবার জন্যই প্রয়োগ করতে হবে। ভিআইপি রোডে ভিআইপিদের জন্য আমি 20 মিনিট ট্রাফিক লাইটটাকে আমি খোলা রাখলাম, যদিও লাইট চেঞ্জ হচ্ছে, গ্রিন রেড চলছে, কিন্তু আমি ওই রাস্তা খোলা রাখলাম কারণ ওখানে ভিআইপি যায়, আর অন্য সব সাইড স্ট্রিটের লোক ট্রাফিক জমে পড়ে আছে, মানুষ তো ক্ষিপ্ত হয়ে যায় করলে। পুলিশ যদি ট্রাফিক লাইট অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ করে, সবাই বুঝবে যে এখানে সবাই সমানভাবে এফেক্টেড হচ্ছে, মানে বৈষম্য এখানেও দূর করতে বৈষম্য হবে। এখানে দূর হবে। তো তখন আস্তে আস্তে মানুষে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে ট্রাফিক লাইটে গাড়ি থামাতে, কিন্তু এখন তারা মনে করে যে দরকার নেই, যে যেখান থেকে পারে সুবিধা নিয়ে নেয়। কাজেই পুলিশকে পুলিশের কাজ করতে হবে, কঠোর হতে হবে আইনটাকে প্রয়োগ করার জন্য, মানুষকে নির্যাতন করার জন্য না, আইনটাকে প্রয়োগ করার জন্য। এবং করতে করতে মানুষ শিখবে। অনেকে বলে যে সিঙ্গাপুর এখন পৃথিবীর সবচেয়ে ক্লিন এবং ডিসিপ্লিন সিটি, কিন্তু 50 বছর আগে সিঙ্গাপুর তো তা ছিল না, সেটা ছিল একটা ডেন অফ থিভস অ্যান্ড স্মাগলার্স। তো সেটাকে কি করে এই লি কুয়ান ইউ এইভাবে শাস্তি করলেন? থ্রু আইনের শাসন, রুল অফ ল ফর এভরিওয়ান ইনক্লুডিং হিজ ফ্যামিলি। এবং সেটাই তারা বলে যে সিঙ্গাপুরে কেউ আইন ভঙ্গ করে পার পেয়ে যাবে না, সে যেই হোক। সেই জন্য সবাই আইনকে শ্রদ্ধা করে, বিকজ দে নো যে ইট অ্যাপ্লাইজ টু এভরিওয়ান। সো ওইটা করতে পারলে কিন্তু ওইটা ছাড়া আপনি পারবেন না, এনিওয়ে এটা আপনাকে করতেই হবে, নাহলে এখন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। ডক্টর নাভিন মুশরিক, আমরা তো অনেক কথা বলছিলাম যে দেশ আসলে কেমন হবে, কি হবে, একদম আরেকটু সামনে যদি আমরা এগিয়ে আসি, যে আসলে দেশ কেমন হবে, চ্যালেঞ্জগুলো তো কিছুদিন পর গিয়ে নতুন সরকার বুঝবেন, কিন্তু আমরা একটা কালচার আছে না আমাদের, যে নির্বাচনের ফলাফল আমরা আসলে মেনে নিতে চাই না, কে জিতলো কে হারলো এটা একটা বড় বিষয়, তারপরে একটা আবার অরাজকতা তৈরি হওয়া। যদি জামাত বা বিএনপি, আমরা প্রধান দুই দলের নামই বলছি এখন, যেটা প্রধান দুই দল আছে, ফলাফল একভাবে আসলো এবং যদি অন্য পক্ষ সেটা মেনে না নেয়, তাহলে সেখানে সহিংসতাটা আসবে এবং সেখানে আমরা দেখব যে আবারও নারীরা হবে সবচেয়ে আগে, যাদেরকে আঘাত করা হচ্ছে তাদেরকেই পিছিয়ে যেতে হবে। তো সেই একটা আউটকাম আসলে খুব খুব অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে আমাদেরকে, সেটা খুব খারাপ হবে। আমরা নিশ্চয়ই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি বলছিলাম যে ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, এবং এর ফলাফল নিয়ে আমরা সবাই আশাবাদী। দেশ নিশ্চয়ই, প্রতিটা মানুষ তাকিয়ে আছে এই নির্বাচনের ফলাফলের উপর, যে আবার স্থিতিশীলতা ফিরে আসবে রাজনৈতিক অঙ্গনে, দেশ আবার একটা শান্তিময় পরিবেশ তৈরি হবে। এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা আসলে শেষ করতে চাই এখানে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক গুরুত্বপূর্ণ সব মতামতগুলো দিলেন এবং আমাদের দর্শক যারা আছে, যারা শুনছেন, তারা আমার মনে হয় এই পুরো বিষয়টা নিয়ে একটা ভালো ধারণা তাদের মধ্যে তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।